আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রী। বর্তমানে মৌসুম ভেদে এই সময়টিতে আবহাওয়ার পরিবর্তন কিংবা নানাবিধ কারণে শিশুরা জ্বর কিংবা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং সেই সাথে অভিভাবকেরা যেন আতঙ্কিত কিংবা শঙ্কিত হয়ে যাওয়ার মাত্রা অযাচিতভাবেই বাড়ছে। তবে এই যে জ্বরগুলো হচ্ছে কিংবা বিভিন্ন ধরনের জ্বরের কারণগুলো চিকুনগুনিয়া, ডেঙ্গু কিংবা ভাইরাল কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ, সেগুলো আসলে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়, শিশুটিকে সুরক্ষিত রাখা যায়। দর্শক, আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদ মুয়াজ, যিনি শিশু পুষ্টি, লিভার এবং পরিপাকতন্ত্র বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট এবং সাবেক পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। দর্শক, শিশুদের বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে যেহেতু আজ আমরা কথা বলবো, তাই আপনারা চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আর আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, মৌসুম ভেদে এই যে পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এই সময়টিতে আসলে শিশুদের কি ধরনের রোগগুলো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে? দেখুন, এই মুহূর্তে সারা দেশে যে ভাইরাল জ্বর, সর্দি, কাশি, তারপর আপনার ডায়রিয়া, এই রোগগুলোই বেশি হচ্ছে। জ্বরের মধ্যে ভাইরাল বা ফ্লু ফিভারটা এখন ঘরে ঘরে হচ্ছে। প্রতিটা ঘরে দেখবেন একজন, সবাইকে আক্রান্ত হচ্ছে। তাছাড়া ডেঙ্গু জ্বর, চিকেনগুনিয়া ফিভার এবং কিছু নাম আমরা জানি না, অজানা ভাইরাসও কিন্তু আপনাকে বাচ্চাদের আক্রান্ত হচ্ছে। তাছাড়া কিছু রেসপিরেটরি ভাইরাস আছে যেগুলো আপনার সর্দি কাশি করে, গলা ব্যথা হয়, আর ফ্যারিনজাইটিস হয়, ভাইরাল নিউমোনিয়া হচ্ছে। এখন এই ভাইরাল নিউমোনিয়াগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদেরকে বাচ্চাদেরকে অনেক বাচ্চাকে ভর্তি করতে হয়। আচ্ছা, এই রোগগুলোই সাধারণত এখন বেশি হচ্ছে। প্রতিটা ঘরে ঘরে এই জ্বর, সর্দি, কাশি মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা ভাইরাল জ্বর হচ্ছে। স্যার, এই যে জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, জ্বর তো একটা কমন উপসর্গ হয়ে দাঁড়িয়েছে। প্রায় দেখা যাচ্ছে প্রত্যেকটি ঘরে কোনো না কোনো শিশু জ্বরে আক্রান্ত। কিন্তু জ্বরের কারণটাকে ফাইন্ড আউট করাটা কতটুকু জরুরি, একটু জানবো যে কোন ধরনের জ্বর এবং জ্বরের সঙ্গে অন্যান্য কি উপসর্গ থাকলে সেটাকে আমরা ডেঙ্গু বলবো এবং কখন সেটা চিকুনগুনিয়া। দেখুন, এখানে জ্বরের প্রকারভেদ আছে, বয়স ভেদে, বাচ্চাদের বয়স ভেদে কিন্তু সিমটমসে কিছু ডিফারেন্স হতে পারে। তো সাধারণত ডেঙ্গু জ্বরে আমরা দেখি জ্বর বেশি হয়, মাথা ব্যথা হয়, চোখে ব্যথা হয়, শরীরে ব্যথা হয়। এটা নর্মালি ডেঙ্গু জ্বরে হয়। চিকেনগুনিয়াতে কিন্তু সেম হতে পারে, কিন্তু জয়েন্ট পেইন বেশি হবে, বা আপনার বাচ্চারা একটু বড় বাচ্চারা হাঁটতে পারে না, বা আপনার তার মুভমেন্টটা কমে যায়, চিকেনগুনিয়াতে তা হয়। একটু সাধারণত ডেঙ্গু জ্বরগুলো আমরা 3 দিনের ভিতরে যদি আমরা ডেঙ্গু জ্বরকে সেপারেট করতে একটু সিবিসি করে বা ডেঙ্গু NS1 করে আমরা আলাদা করতে পারি। কিন্তু চিকেনগুনিয়া ভাইরাসের সাধারণত কোনো যে আমরা ক্লিনিক্যালি যতটুকু বুঝি 7 দিন বা 8 দিন আগে আপনার কোনো অ্যান্টিবডি টাইটার আসে না। তবে RT-PCR করে বোঝা যায়, কিন্তু এটা খুব এক্সপেন্সিভ, সাধারণত করা হয় না। এবং সাধারণ যে জ্বরটা, ফ্লু ফিভারটা আছে, তা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে আছে, কিন্তু একটা বোঝা যায় যে তার বাসায় একজনের পর একজনের জ্বর হচ্ছে, সেখানে অ্যাডাল্ট থেকে বাচ্চাদের হয়ে যাচ্ছে। কারণ সেখানে একটা হিস্ট্রি থেকে বোঝা যায় সাধারণত তারা একই ধরনের প্রায় জ্বর, সর্দি, কাশি থাকে এবং মাথা ব্যথা থাকে, শরীরে ব্যথা থাকে। এখানে আপনার এই ফ্লু ফিভার থেকে আপনি ডেঙ্গু ফিভারগুলো সাধারণত আমরা বুঝি যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাসার মাঝে সবাই একজন করে। আচ্ছা, এটাকে আমরা নরমাল ফ্লু বা ভাইরাল ফিভার বলবো। এবং এটার সংক্রমণ হচ্ছে পরিবারের প্রত্যেকটি মানুষের হবে, সেই সঙ্গে সন্তানের হবে। এবং আমাদের যেমন স্কুলে, আপনি বিদ্যালয়ে কেউ যায়, স্কুলে যায়, এখানে বাচ্চাদের একজন হতে পারে। আসলে এটা আপনার ট্রান্সমিশন হয় থ্রু রেসপিরেটরি ড্রপলেট। আচ্ছা, মানে ওই যে সর্দি, হাঁচি, কাশি, এগুলোর মাধ্যমে বাচ্চাটির গায়ে ছড়িয়ে যেতে পারে। তাহলে স্যার, একটু জানবো যে জ্বরের সাথে অন্যান্য কি আর কোনো বিশেষ উপসর্গ থাকতে পারে সন্তানটির? বিশেষ উপসর্গ এখন যে জ্বর হচ্ছে, সেটা নর্মাল জ্বর হোক আর ডেঙ্গু জ্বর হোক, সবচেয়ে বড় বাচ্চাদের ক্ষুধা মন্দা হয়ে যায়। আচ্ছা, খুব বেশি তারা খাইতে পারে না তেমন, এবং ডিহাইড্রেশন হয়ে যায়। অনেক সময় এত বেশি জ্বর হয় যে ছোট ছোট বাচ্চা অনেক সময় খিঁচুনি পর্যন্ত হতে পারে। এটা আসলে ফেব্রাইল ইলনেস, কিন্তু এই উপসর্গগুলো হতে পারে।
কিন্তু আমরা দেখি যে এই জ্বরগুলো সাধারণত 3 দিন থেকে 5 দিন বা অনেক ক্ষেত্রে 7 দিন পর্যন্ত এই ভাইরাল জ্বরগুলো থাকে। আচ্ছা আচ্ছা। এখন বুঝতে হয় যে আসলে ভাইরাল ফিভারগুলো আমরা ম্যাক্সিমাম ভাইরাল ফিভার, তারপরে ব্যাকটেরিয়াল ফিভার আছে, এর মধ্যে আপনার টাইফয়েড জ্বরও আছে না। এটা আমাদের এখন যেহেতু এটা আপনার বর্ষাকাল, আমাদের যে আপনার পানিবাহিত রোগের মধ্যে আপনার টাইফয়েড ফিভারও আছে। বেশিরভাগ ক্ষেত্রেই সারা বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ফ্লু ফিভার বা ভাইরাল জ্বরটাই আছে। স্যার, এই যে আপনি বলছিলেন যে যখন ভাইরাল ফিভারটা হচ্ছে তখন বাচ্চাদের ক্ষুধা মন্দা হয়ে যাচ্ছে। এমনি তো সন্তানেরা খেতে চায় না, বাবা মায়ের সবচেয়ে বড় কমপ্লেন, কিন্তু জ্বর হলে যখন ক্ষুধা মন্দা হয়ে যায়, খাবার অরুচি হয়, তখন হঠাৎ করে বাচ্চাটির পানি শূন্যতায় ভুগছে কিনা, হলো কিনা, বা কতটুকু পানি খাওয়া প্রয়োজন, এক্ষেত্রে অভিভাবকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? দেখুন, এই জ্বর হলে সাধারণত ক্ষুধামন্দ হয়, বাচ্চারা খাইতে চায় না, এটা কমন প্রবলেম। আমরা বলি যে যেসব বাচ্চারা বুকের দুধ খায় তারা যাতে কন্টিনিউয়াসলি কিছুক্ষণ পরে পরে বুকের দুধ দেয়, তাহলে একটা সুবিধা বুকের দুধে কিন্তু আপনার তার ডিহাইড্রেশনটা মেনটেন হতে পারে। তাছাড়া অন্য যে বাচ্চাগুলো খাইতে চায় না, আমরা বলি একটু পর পর একটু সামান্য খাবার দেন, কারণ যেহেতু তার ক্ষুধামান্দা খাইতে পারতেছে না, সুতরাং ফ্রিকুয়েন্টলি আমরা তরল খাবারগুলো বলি দেওয়ার জন্য। তারপর তরল খাবারের মধ্যে যেমন ডাবের পানি খাইতে পারে, একটু ফ্রুট জুস খাইতে হয়, জুস বলতে আপনার ভিটামিন সি সমৃদ্ধ যেগুলো জুস আছে খাইতে পারে, চিকেন স্যুপ করে তার স্যুপটা খাইতে পারে। লিকুইড ডায়েটগুলো ফ্রিকুয়েন্টলি দিলে সাধারণত ডিহাইড্রেশন হয় না। আচ্ছা আচ্ছা। কিন্তু যেহেতু খাইতে পারে না, সুতরাং একটু পরে পরে মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর সামান্য করে খাইতে দিতে হবে। কোনোভাবেই বাচ্চাকে জোরাজোরি করা যাবে না। মানে সে একটু খাক, কিন্তু কিছুক্ষণ পরে আবারও খাওয়াতে হবে, তাহলে হয়তো বা পানি শূন্যতাটা কমবে। কিন্তু স্যার, একটু জানবো যে যেহেতু ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে আপনি বলছিলেন, আবার ভাইরাল ফ্লু হচ্ছে, ভাইরাল ফ্লুতে তো জ্বর থাকে, জ্বরের সঙ্গে নর্মাল সর্দি হাঁচি কাশি থাকে, কিন্তু এবছর কি ডেঙ্গুর উপসর্গগুলো শিশুদের ক্ষেত্রে কিছুটা বদলেছে নাকি একই রকম? উপসর্গ অনেক ক্ষেত্রে বদলেছে, কিন্তু ডেঙ্গু হচ্ছে আমরা ঢাকাতে কিন্তু এবার ডেঙ্গু চিকেনগুনিয়া বা আদার ভাইরাল ফিভারটা বেশি পাচ্ছি। আচ্ছা। কিন্তু বাইরে হয়তো আপনার অন্য জায়গাতে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি। এখন যে জ্বরগুলো আসে, যেগুলো হয়, আমরা আসলে সব বাচ্চাগুলো কিন্তু যে বললাম যে বয়স ভেদে কিছুটা সিমটমের পরিবর্তন হচ্ছে। যে ডেঙ্গু যদি একটা বাচ্চা 6 মাসের নিচে বাচ্চা হয়, তারপরে কিন্তু তার টিপিক্যাল সাইন সিমটমস পাবেন না। সেই ক্ষেত্রে আপনার জ্বর হয়, তার আপনার ইরিটেবল হয়, বাচ্চারা ধরলে ব্যথা করে, খাইতে চায় না। সেক্ষেত্রে আমাদেরকে সেই ক্ষেত্রে যে 3 দিনের ভিতরে আমরা সিবিসি বা ডেঙ্গু NS1 করি, পরে তাদেরকে আইডেন্টিফাই করি। তবে মনে রাখতে হবে, যদি ডেঙ্গু ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু রিস্ক বেশি থাকে এবং তারা কিন্তু অনেক সময় শকে চলে যায় বা আপনার হেমোরেজিক ফিভার হয়। মানে একটি সন্তানের যদি জ্বর হয় তাহলে ইমিডিয়েট আপনি বলছেন যে 3 দিনের মধ্যে অবশ্যই রক্ত পরীক্ষা করানোটা জরুরি। এটা উচিত। যেমন আপনার তো আমরা সবসময় বুঝতে পারছেন যে আসলে এটি কি নর্মাল ফিভার নাকি আপনার ডেঙ্গু না চিকেনগুনিয়া। অন্তত ডেঙ্গু ফিভারটা আমরা যদি আপনার আইডেন্টিফাই করতে পারি, তাইলে আপনার চিকেনগুনিয়ার সাথে আমরা যদি বাইকে টেস্ট করে নাও বুঝি, তাও বা ওই ফ্লু ফিভার বোঝার প্রয়োজন। কিন্তু ডেঙ্গুটা অন্তত আইসোলেট করলে বাচ্চাগুলোর রিস্ক যে থাকে জ্বরের পরে যে উপসর্গগুলো দেখি বা খারাপ হয়ে যায়, সেটা থেকে হয়তো আমরা একটু কেয়ারফুল থাকতে পারবো। তারপর আমরা বাচ্চাদের সব ক্ষেত্রে তো পরীক্ষা করা সম্ভব না, বাইরে সব জনগোষ্ঠীতে সম্ভব না। সেক্ষেত্রে আমরা কিছু জিনিস বলে দিই যে বাচ্চারা দেখবেন যাতে সে জ্বরের পরে পরে বাচ্চারা ঝিমায় কিনা, তার লেথার্জি হয়ে যায় কিনা, তার বমি হয় কিনা, তার লুজ মোশন হয় কিনা, শ্বাসকষ্ট হয় কিনা, বা আনইউজুয়ালি স্লিপি হয় কিনা, সেই সব ডেঞ্জার সাইনগুলো আমরা বলে দিই যে আপনারা এগুলো দেখবেন। যদি এই ধরনের কোনো অসুবিধা হয় তার সাথে সাথে হাসপাতালে ভর্তি হবেন অথবা যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের একটা পরামর্শ নেবেন। নিশ্চয়ই। তার মানে ডেঙ্গু শনাক্ত হলে যদি অ্যালার্মিং সাইন থাকে, আপনার দেওয়া পরামর্শ যেগুলো বলছিলেন, সেক্ষেত্রে হাসপাতালে যাওয়া প্রয়োজন। এবং স্যার, যখন বাসায় থাকবে ডেঙ্গু বাচ্চাদের ক্ষেত্রে, ডেঙ্গু আক্রান্ত যে সমস্ত শিশু রয়েছে, তাদের খাদ্য তালিকায় কেমন খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব? আমি আগেই বলেছি যে সব খাবারই খাবে, কিন্তু এখানে আমরা ফ্রিকুয়েন্ট ফ্লুইড মানে তরল খাবারগুলো দিব। মানে যে কোনো জ্বরের ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে তাই। কিন্তু আপনাকে দেখতে হবে যে তার ডিহাইড্রেশন যাতে না হয়, বা আপনার তার ইউরিনের আউটপুট, আমরা বলছি পেশাব কয়বার করে দেখবেন, যদি তার ইউরিনের আউটপুট ভালো হয়, মানে ভালো থাকে, তার আমরা বুঝি যে না। তারপরে ওই ডেঞ্জার সাইনগুলো আমাদের মাদের বাবা অভিভাবকরে বলে দিই যদি এই ধরনের দেখবেন,
ডেঙ্গু জ্বর হইলেই যে আপনি হাসপাতালে ভর্তি করতে হবে তা না, তাকে আপনার প্রতিনিয়ত তাকে অবজারভেশন রাখতে হবে। বিশেষ করে ডেঙ্গুর যে জ্বর কমার পরে তার সিম খারাপ হয়, তখন আমরা আমাদের অভিভাবক জ্বর কমে গেছে, তারা একটু রিল্যাক্টেন্টে ভালো হয়ে গেছে, কিন্তু তখনই কিন্তু প্রবলেমটা হয়। জ্বর কমার 72 আওয়ার্সের মধ্যে কিন্তু তার আপনার শকের সিমটম হয়, অথবা আপনার অন্য যে উপসর্গ আমরা কমপ্লিকেশন। আমরা বলছি যে বাচ্চাটা যে কোনো সময় শকে চলে যেতে পারে যদি ছোট বাচ্চারা ডেঙ্গুতে আক্রান্ত হয়। আচ্ছা, আসলে শকে চলে যাচ্ছে কিনা কিভাবে বুঝবে? বিশেষ কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে? বললাম যে আপনার শকে যে চলে যাচ্ছে, ওই যে বললাম যে আপনার বাচ্চাটা লেথার্জি হয়ে যাবে, ঝিমাবে, তার তো ঘামবে, তার পালস বা ইয়েগুলো পালস কমে যাবে। সাধারণত এই ধরনের উপসর্গ বা শুধুমাত্র সে দেখবেন ঘুমাইতেছে আনইউজুয়ালি স্লিপি হয়ে যায় এবং লেথার্জিক, ওই জিনিসগুলো দেখতে হবে যে আপনার তার উপসর্গগুলো কি কিন্তু শকের কিনা। সেই ক্ষেত্রে আপনার ওই মাদেরকে আমরা বলি যে আপনার এইগুলো হলে সাথে কোনোভাবেই আপনি ইয়ে করবেন না, হাত পা ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, মানে শকের সাইন সিম্পটম চলে আসে। যদি সিম্পটমগুলো এমন থাকে ইনস্ট্যান্ট হাসপাতালে নিয়ে যাওয়াটা জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, একটু জানবো যে হাসপাতালে যাওয়ার পরে এই বাচ্চাগুলো তো মানে কন্ডিশন অনুযায়ী অবশ্যই আপনারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে একটি বাচ্চা যদি একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায় পরবর্তী থেকে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আপনি জানেন যে ডেঙ্গুর ভাইরাস 5টা স্ট্রেন আছে, সে সারা জীবনে 5 বার হইতে পারে যার ডেঙ্গু। তো সেকেন্ডারি ডেঙ্গু একবার যদি হয়, পরবর্তী যদি ডেঙ্গু হয় তাহলে কমপ্লিকেশনগুলো বেশি হয়। আচ্ছা আচ্ছা, মানে সেক্ষেত্রে কমপ্লিকেশনগুলো কি অ্যারাইজ করতে পারে? এই যে আপনার ডেঙ্গু শক হতে পারে, হিমোরেজিক সিনড্রোম হতে পারে। তার যদি অনেক সময় আপনার বলি এক্সটেন্ডেড ডেঙ্গু, অর্থাৎ ডেঙ্গু জ্বরগুলো হওয়ার পরে আপনার অন্য অর্গানগুলো ইনভলভমেন্ট হয়, অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে কিন্তু ডেঙ্গুতে। শুধুমাত্র যে শক বা হিমোরেজিক হবে না, অন্যান্য যেগুলো যেমন এক্সপান্ডেড ডেঙ্গু হয়ে যায় বা এক্সটেন্ডেড অন্যান্য মাল্টি অর্গান ফেলিয়ার হইতে পারে। আচ্ছা, এগুলো এখন দেখা যায় যে আপনার এই উপসর্গগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। স্যার, এবছর বলছিলেন ডেঙ্গুর চাইতে ঢাকার মধ্যে চিকনগুনিয়ার সংক্রমণটা তুলনামূলকভাবে বেশি। চিকনগুনিয়ায় স্যার তো বিশেষ কি কোনো পরীক্ষা রয়েছে এবং নিশ্চয়ই বিশেষ কোনো উপসর্গ রয়েছে যেটির মাধ্যমে অভিভাবকরা বুঝবেন? হ্যাঁ, উপসর্গ শান্ত বোঝা অ্যাডাল্টে বেশি বোঝা যায়, যেমন তাদের জ্বর থাকে, সারা শরীরে ব্যথা থাকে, জয়েন্ট পেইন থাকে এবং তারা হাত পা নাড়াতে পারে না, বসাতে উঠতে পারে না, বসতে পারে না। এই সিমটমটা কিন্তু চিকেনগুনিয়াতে বেশি হয়। আচ্ছা, আর বাচ্চাদের ক্ষেত্রে বললাম যে চিকেনগুনিয়া হলে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি কিছু বুঝবেন না, 6 মাসের নিচে বাচ্চাদের কিন্তু বোঝা খুব কঠিন, কিন্তু আপনার তার ওই সিমটমসগুলো আপনার সেইভাবে অ্যাডাল্টের মতো আসে না। আপনাকে সেটা বুঝতে হয় যে আপনার ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে ফ্যামিলি যারা হয়েছে এটা তো সংক্রমক নয় যে আমার থেকে আরেকজনের ছড়িয়ে যাবে, কিন্তু চিকনগুনিয়া ইদানিং আমরা খেয়াল করছি এবছর যেহেতু বেশি হচ্ছে, তাই অনেকের কমপ্লেইন থাকছে যে পরিবারের একজন সদস্য 2জন সদস্য আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে। এটি কেন? এটি তো মশার কামড়ে হয়। মশার কামড়ে যদি আপনার ফ্যামিলিতে একজনের হয়, নিশ্চয়ই তার বাসায় চিকেনগুনিয়া এডিস মস্কিটো আছে একজনের থেকে, তাহলে শুধুমাত্র একজনের কামড় দেশ তার হইতে পারে। তার মানে এটাই সবচাইতে অ্যালার্মিং সাইন এই মুহূর্তে যে মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এবং স্যার, ওই যে যেমনটি বলছিলাম আমরা, একজনকে কামড়িয়ে যদি সন্তানটিকে কামড় দেয়, অভিভাবককে কামড় দিয়ে, তাহলে সন্তানটিরও তো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যারা আক্রান্ত তাদেরকে অবশ্যই একটু নিরাপদে থাকতে হবে মশারির ভিতরে হয়তো বা। স্যার, একটু জানবো যে এই বাচ্চারা যে সমসাময়িক সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে বা ভাইরাল ফিভারে আক্রান্ত হচ্ছে, আমরা বিভিন্ন জ্বরগুলো নিয়ে কথা বলছি, কিন্তু ডায়রিয়া সংক্রমণ হওয়ার ঝুঁকি কতটুকু রয়েছে? দেখুন, ডায়রিয়া সংক্রমণ কিন্তু বাংলাদেশে 24 মাসই থাকে, কিন্তু এই সময়টাতে বেশি হয় কারণ ডায়রিয়াতে আপনার জানেন ওয়াটারবোর্ন ডিজিজ হচ্ছে। তাছাড়া আপনার আমাদের যে গরমের সময় যে আমাদের যে বাইরে যে আমরা যে খাওয়া দাওয়া বড় বাচ্চা যে বাইরে খায়, অথবা আপনার স্ট্রিট ফুড খাওয়া দাওয়া করে বা আপনার আনহাইজিনিক ফুড খায়, অথবা আপনার যেভাবে আমাদের মারা যেভাবে হ্যান্ড ওয়াশ বা অন্য হাইজেনিক কন্ডিশন যদি মেনটেন না করে, তাহলে বাচ্চাগুলো ডায়রিয়া হচ্ছে। এবং আমরা ডায়রিয়া কিন্তু এখন হচ্ছে ডাঙার পাইছে আমরা, যেহেতু আপনার এই সিজনাল ভেরিয়েশনের রোটাভাইরাল ডায়রিয়া কিন্তু হচ্ছে, যে কারণে অন্যান্য ভাইরাসগুলো বেশি হচ্ছে, সেই কারণে কিন্তু ডায়রিয়ার ভাইরাস রোটাভাইরাসও কিন্তু এই সময়টাতে
বেশি বেড়ে বেশি গিয়েছে বেড়ে গেছে। যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকাল চলছে। বৃষ্টির সংক্রমণ। এবং স্যার আপনি বলছিলেন বাইরের খাদ্যাভ্যাস শিশুদের জন্য ডায়রিয়ার কারণ হতে পারে। আমরা এই খাদ্যাভ্যাস নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব যে কোন কোন ধরনের খাদ্যাভ্যাসগুলো ক্ষতির কারণ, কোনগুলো খাবে কোনগুলো খাবে না। তবে সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৈয়দ সফি আহমেদ মোয়াজ, যিনি গ্যাস্ট্রোন্টারোলজি এবং নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে বাচ্চারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে সমসাময়িক এই সময়টিতে, ডায়রিয়ার অন্যতম কারণ আপনি বলছিলেন যে বাইরের খাদ্যাভ্যাস, বাইরে থেকে যে খাবারগুলো গ্রহণ করে তাতে করে রোটা ভাইরাসের সংক্রমণ রয়েছে। স্যার, বাইরের খাবার খাওয়ার প্রবণতা কিন্তু আমাদের মাঝে অনেক বেশি, শুধুমাত্র বাচ্চারা না বড়রাও, এবং তাতে করে বাচ্চারা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা দেখবেন আমাদের সব স্কুলের সামনে বা কলেজের সামনে দেখবেন যে স্ট্রিট ফুডগুলো আছে সবগুলোই আনহাইজেনিক। চটপটি বিক্রি করে বা ফুচকা বিক্রি করে বা যে খাবারগুলো বাইরের, এগুলো সাধারণত ধুলাবাড়ি বা ময়লা থাকে, মাছি বসে, বা এখানে আসলে এটা কিন্তু আনহাইজেনিক ফুডগুলো আমরা বাচ্চাদের দিই এবং আমাদের বড়রা খায়। তাছাড়া যে জাঙ্ক ফুডগুলো আছে বাইরের, যে বিভিন্ন ইয়েতে পাওয়া যায়, সেই জাঙ্ক ফুডগুলোতেও আপনি কিন্তু আপনার এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে কিনা সেটা একটা প্রশ্ন। ম্যাক্সিমাম জায়গাতে অনেক পুরানো বাসি খাবার একটু গরম করে দিয়ে দেয়, তাতে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনার যে ব্যাকটেরিয়াল যেগুলো ডিজিজ আছে সেগুলো ডায়রিয়া হতে পারে, অথবা ফুড পয়জনিং হয়, অথবা আপনি এখান থেকে ভাইরাল হেপাটাইটিস হতে পারে, জন্ডিস হয়। এই খাবারগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই আনহাইজিনিক থাকার কারণে হয়। আচ্ছা, এটা একটা জিনিস। আর যে জাঙ্ক ফুডগুলো আমরা বাচ্চাদের দেই টিফিন হিসেবে বা অন্য দেই, সেটা আপনাকে দেখতে হবে যে আপনার এটা কতটুকু স্বাস্থ্যসম্মত কীভাবে তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের উপদেশ থাকবে যে আপনার বাসায় তৈরি খাবারগুলো সাধারণত বাচ্চাদের আপনার টিফিন হিসেবে দেন, অথবা আপনার তাদের এই সময়ে সাধারণত জ্বর মানে গরমের সময় বাচ্চাদেরকে একটু ফ্লুইড দিয়ে দেন, লেবুর শরবত দিয়ে দেন, বা অন্য খাবারগুলো বাসায় তৈরি খাবারগুলো আমরা বলি যে খাওয়ানোর জন্য। কারণ তাতে কিন্তু বাচ্চাদের আপনার এই ডায়রিয়াগুলো বা অন্যান্য যে জটিলতা হয় সেটা থেকে রক্ষা পায়। নিশ্চয়ই। এবং স্যার, এই যে ডায়রিয়া যদি সংক্রমণ হয়ে থাকে একটি শিশুর, মানে ডায়রিয়া হলে ডায়রিয়ার সাথে সাথে তো বমিও হয়ে থাকে সব সময়। ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, অনেক ক্ষেত্রে মায়েরা বুঝে উঠতে পারে না কতটুকু পানি খাওয়াতে হবে, কতটুকু ওর স্যালাইন খাওয়াতে হবে। দেখা যায় একটা প্যাকেট গুলিয়ে একটু খাইয়ে আবার ফ্রিজে রেখে দিচ্ছে, আবার পরের দিন খাওয়াচ্ছে। মানে ওর স্যালাইন খাওয়ানোর কি সুনির্দিষ্ট কোনো নিয়ম রয়েছে? এবং কখন তারা হাসপাতালে নিয়ে যাবে, বিশেষ কি উপসর্গ উপস্থিত থাকলে? এখানে একটা স্পষ্ট ধারণা দিতে হবে যে আমরা ডায়রিয়া হলে কিন্তু বমি হবেই। সেই বমিটা প্রত্যেকটা ডায়রিয়ার সাথেই আপনার রোটাভাইরাস ডায়রিয়া হবে, এটা কিন্তু সিমটমসই হবে। এই বমিটা কিন্তু 24 অবস্থায় কমে যায়। এখন এর মধ্যে যেটা হয়, ডায়রিয়া যদি হয় তাহলে আমরা যে ওআরএস বড়ি খাওয়ার জন্য সেটা একটা পরিমাপ আছে, পরিমাণ মতো দিতে হয়। সেটা যদি আপনি কনসেন্ট্রেট করেন তাহলে বাচ্চাদের কিন্তু অন্য অসুবিধা হবে, হাইপারনাইট্রেমিক ডিহাইড্রেশন হয়ে যায়। এবং এই ওআরএসটা খাওয়ার একটা নিয়ম আছে। আচ্ছা, সাধারণত আমরা বলি প্রতিবার লুজ মোশন হওয়ার পরে তার ওজন যত আছে, মনে হয় একটা বাচ্চার ওজন 8 কেজি, তার 8 চা চামচ স্যালাইন পানি খাওয়াতে হবে। আচ্ছা, এখানে বেশি প্রয়োজন নেই, কিন্তু একসাথে যে 8 চামচ খাওয়াইতে হবে তা না। তো একসাথে অনেক সময় বাচ্চারা ওরা খাইতে চায় না, তো সেইখানে আপনার একটু কম কম করে আপনি 2 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে সেই পরিমাণ আমরা যদি দিতে পারি তাহলে তার ডিহাইড্রেশন প্রিভেন্ট হবে। এবং এটাই কিন্তু নিয়ম। কিন্তু এখন ওআরএস যদি আপনি খুব হালকা করে পাতলা করে বানায় সেটাও ঠিক হবে না, গাঢ় করে বানাতে অবশ্যই তা হবে না। আচ্ছা, ওআরএস খাওয়া নিয়ম আছে। এবং ওআরএস যে তৈরি করবে শান্ত 6 নর্মাল টেম্পারেচারে 6 ঘন্টা পর্যন্ত রাখা যায়, তারপর এটা না খাইলে অন্য আবার বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে মানতে হবে। পর্যাপ্ত পরিমাণে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট বলছি আমরা, ওর স্যালাইন বা নর্মাল স্যালাইন যেটা আমরা সবসময় বাচ্চাদের খাওয়াই, সেটা অবশ্যই নিয়ম মেনে না খাওয়ালে সেটা ক্ষতির কারণ হতে পারে। অবশ্যই
সেটা ক্ষতির কারণ হতে যদি কনসেন্ট্রেটেড ওআরএস খাওয়ানো হয় তাহলে যেটা সিরিয়াস একটা কমপ্লিকেশন হয়, সেটা লিগে হাইপারনাইট্রেমিক ডিহাইড্রেশন। সেক্ষেত্রে অনেক কিন্তু ওদের ডায়ালাইসিস পর্যন্ত করতে হয়, রেনাল ফেলিয়ার হয়ে যায়, সেটা আর ডেঞ্জারাস। সেই জন্য ভয়ঙ্কর, অবশ্যই আপনার সেদিক অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকে মনে করে যে ডায়রিয়া হয়েছে শুধু একটু সামান্য পানিতে গুলে একটু পরে খাওয়াই দেয়, খাওয়ায়, সেটা হলে আরও বেশি অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। তার মানে স্যার, যদি ওরসালাইন বানিয়ে বাচ্চাটিকে খাইয়ে 6 ঘন্টার বেশি সময় রেখে দিই, যেমনটি আপনি বলছিলেন, সেটিও কমপ্লিকেশন হবার অন্যতম কারণ। 6 ঘন্টা পরে সাধারণত ওটার আমরা দেখছি 6 ঘন্টা পরে ওটা নষ্ট হয়ে যায় বা পানিতে অনেকক্ষণ থাকলে পরে বাচ্চা এটা আরও কন্টামিনেশন হতে পারে। সেই জন্য আমরা 6 ঘন্টার বেশি সাধারণত বলি না। এটা যে নষ্ট হয়ে যাবে তা না, কিন্তু সাধারণত 6 ঘন্টার ভিতরে খাওয়ানোটাই শ্রেয়। একদমই স্যার, খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যে ওরসালাইন খাবার সঠিক নিয়ম যদি না মেনে চলা হয়, সেটা থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা কমপ্লিকেশন হতে পারে। তাই অবশ্যই সচেতন থাকা প্রয়োজন। একটু জানবো যে আমরা তো বাইরের খাবারে ছিলাম, যে বাইরের হেভি ফুড, জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা আমাদের অনেক বেশি। সেটা থেকে যেমন ডায়রিয়া হচ্ছে, লিভারের কি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে সন্তানরা? হ্যাঁ, অবশ্যই। এটা দুভাবে দেখেন। যদি আপনার জাঙ্ক ফুড যদি আনহাইজিনিক হয়, সেখানে আপনার আমাদের ফুডবর্ন ডিজিজের মধ্যে আমি বললাম যে ভাইরাল হেপাটাইটিস আছে। যে ভাইরাল হেপাটাইটিসের মধ্যে ধরেন আমাদের জন্ডিস, আমাদের বাচ্চাদের সাধারণত যেটা ওয়াটারবর্ন ফুডবর্ন হেপাটাইটিস এ এবং ওদের ই হয়। তারপর যেটা জাঙ্ক ফুড যারা বেশি খায়, বাচ্চারা কিন্তু দেখবেন মোটা হয়ে যেতেছে। আমরা আপনার অবেজ হইতেছে বাচ্চাগুলো। সেই ক্ষেত্রে লিভারে কিন্তু আপনার চর্বি জমতে পারে। এটা আমরা বলি ফ্যাটি চেঞ্জ। হ্যাঁ, ফ্যাটি চেঞ্জ হয় এখানে গ্রেড 1 বা 2, 3 থাকতে হয়। এখানে কিন্তু আপনার যদি শুধুমাত্র যে লিভারে হবে না, তার অন্যান্য কিডনি সবে হবে। কিন্তু যদি জাঙ্ক ফুড বেশি খায় বা মোটা হয় বেশি, ওটা খাবার যে আমাদের যে খাবার স্টাইল, এই স্টাইলটা যদি আমরা চেঞ্জ না করি, বাচ্চাদের কিন্তু আবার সেই ওবেসিটি, ওভার নিউট্রিশন হয়ে যেতে এবং সেটা লিভারে কিন্তু এফেক্ট করে। নিশ্চয়ই লিভারের যে ক্ষতির সম্মুখীন হতে পারে, কি কি ধরনের জটিলতা হতে পারে আমরা জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। নমস্তে, সাইদুর রহমান। জি, আমরা শুনছি আপনাকে। টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে ফেলুন দর্শক, আমরা শুনছি আপনাকে। দর্শক, আমরা শুনছি আপনাকে। অ্যালার্জির বিষয়ে কি করতে হবে? অ্যালার্জি হয়েছে বাচ্চার নাকি আপনার? কত বছর বয়স, কি সমস্যা? 17 বছর বয়স। 17 বছর বয়স। অ্যালার্জি কি কোনো খাবারের সাথে সম্পৃক্ত রয়েছে কিনা? কোনো খাবার খেলে বাড়ছে? মানে মাঝে মধ্যে একদম বেড়ে যায় এরকম। ওষুধ খাইছি কয়েকবার, 2-3 বার খাইছি। যে বিশেষ কোনো কিছু খাবার খেলে সেটা বেড়ে যাচ্ছে, তাই তো? খাবারের সাথে বাড়ছে আর কি। রক্তের অ্যালার্জির মাত্রা কত আছে? বিশেষ কি কোনো পরীক্ষা করিয়েছেন? না, এখনো পরীক্ষা করি নাই। এখনো পরীক্ষা করেনি। যে আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমি এখন বলি যে আসলে আমরা একটা জিনিস বলি নেই, বাচ্চাদের এবং সারা বাংলাদেশের সব অ্যাডাল্টদের একটা আপনার অ্যালার্জিক স্কেবিস হচ্ছে এটা, এবং এই স্কেবিসটা কিন্তু আপনার এখন আপনার মারাত্মক। এই জন্য বলছি যে এটা কিন্তু ট্রিটমেন্ট আমাদের ড্রাগ রেজিস্ট্যান্স হয়েছে, কিন্তু সব বাসায় হচ্ছে, কিন্তু কমতে চাচ্ছে না। এখন উনি যে বলছে আসলে এই অ্যালার্জিগুলো বলতে আসলে এই স্কেবিসগুলো অ্যালার্জি বলছে, কিন্তু এখন স্কেবিস কিন্তু খুব বেশি এবং প্রতিটা ঘরে ঘরে, যেমন ভাইরাল ফিভার আছে, প্রতিটা ঘরে কিন্তু আপনার এই স্কেবিস আছে। স্কেবিসগুলো কিন্তু চিকিৎসা করা কিন্তু এখন অনেক কঠিন বলতে এই জন্য যে এই ড্রাগগুলো সাধারণত যে নর্মাল কনভেনশনাল ড্রাগগুলো ঠিক কাজ করছে না, অথবা আমরা যে পরামর্শ বলি যেভাবে অ্যাপ্লাই করার কথা আপনার শরীরে, সেভাবে অ্যাপ্লাই করছে না, বা রোগীগুলো সেভাবে মেনে চলছে না, যার জন্য এই স্কেবিসটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বেশি। অনেকেই কিন্তু অ্যালার্জি বলতেছে, অ্যালার্জি হয়ে চলে যায়, এখানে আপনার অনেক ওষুধ খায়, কিন্তু এই স্কেবিসগুলোর কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, আপনি যেমন ভাইরাল জল বলছেন, স্কেবিস কিন্তু সেই হারে বাংলাদেশে আছে, প্রতিটা ঘরে ঘরে যার বাসায় একবার হয়েছে সবার হইতেছে, এবং এখান থেকে ইরাডিকেট করা সম্ভব হয় না। এখানে একসাথে অনেকে এই ওষুধটা অ্যাপ্লাই করে না, বা যে নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করে। এবং স্যার, সম্প্রতি বাংলাদেশে কিন্তু এটা মহামারীর মতো করে ছড়িয়ে পড়েছে, একবারে মহামারীর মতো। আমরা প্রতিটা প্রায়ই পাচ্ছি যে স্কেবিস, এবং স্কেবিস এত ইচিং হয়,
যে নাইট ইচিং হয়, যে বাচ্চারা এফেক্টেড এবং অ্যাডাল্টার থেকে বাচ্চাদের হয়। আচ্ছা আচ্ছা। এবং অনেক সময় অনেক হাসপাতাল থেকেও আসতে পারে, অনেক সময় এটা এমন ঠিক থাকে যে একজনের কাছে একজন চলে যায়। এটা কিন্তু মানে মাদ্রাসায় গিয়েছে, সেখানে একটা বাচ্চা থেকে আরেকটা, স্কুল থেকে ছড়িয়ে যাচ্ছে এবং এত মাত্রায় ছড়ে যাচ্ছে যে আপনি যেমনটি বলছিলেন যে চুলকানির পরিমাণটা রাতের দিকে বেশি হয়। সাধারণত স্ক্যাবিসের চুলকানি সবসময় রাতের দিকে বেশি হয়, এটা দেখে বুঝতে হয়। এবং স্ক্যাবিসের ধরনটা এমন যে আগের মতো নয়, অনেক 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 এটা প্রেজেন্টেশনটাই এখন একটু ভিন্নতা আছে। কিরকম ভাবে প্রেজেন্ট হতে পারে? শুধু চুলকাইতেছে, অনেকে আপনার সব জায়গায় আপনার ইচিং ইয়েগুলো পাইতেছেন, যে আপনার স্ক্যাবিসের যে ইয়েগুলো পাই আমরা সেটা পাওয়া যায়। আর স্ক্যাবিসে কিন্তু আপনার অনেক সময় ডার্মাটাইটিস হিসেবে আসে, তার হিমোরেজিক ভ্যারাইটি অনেক ভ্যারাইটিস অনেক সময় এখানে অনেকে এখানে স্টেরয়েড ইউজ করে, অনেকে আপনি মনে স্কিনে মনে করে এগুলা আপনার। এই যে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলছেন, বা এটা নিয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া জরুরি যে কোনো কিছু চুলকানি হলে, কোনো কিছু হলে আমরা ফার্মাসিতে যাচ্ছি, সেখান থেকে একটা স্টেরয়েড মলম নিয়ে সেটা অ্যাপ্লাই করছি, আসলে কারণটা ফাইন্ড আউট করছি না। এটা আমাদের জন্য কতটুকু ঝুঁকির কারণ হতে পারে জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলেই প্রশ্ন করুন। দর্শক আপনি শুনছেন আমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি, প্রশ্নটি করুন। ম্যাডাম, আমার মেয়েটার বয়স সেপ্টেম্বরের 5 তারিখ আসলে 4 বছর পূর্ণ হবে। এখন ওনার স্বাস্থ্য মানে কোনো পরিবর্তন হয় না, মানে কি একদম ঠিক না, খাবার খাইতে চায় না, মোবাইল দেখে খাবার লাগে, আর বেশিরভাগই মোবাইল দেখে খাবার লাগে, আরে খাবার দিলে খাইতে চায় না, চিনি ছাড়া খাবারই খাইছে, চিনি ছাড়া ডালটা খায়, খাইতে চায়। বয়স কত আপনার সন্তানের? বয়স সেপ্টেম্বরের 5 তারিখ আসলে 4 বছর হবে। 6 বছর? 4 বছর হবে। 4 বছর, জি স্যার। কিছু জানতে চান? কিছু আপনার এখানে কি বাচ্চাকে কোন অসুস্থ ছিল না নরমালি খাইতে চান? ছিল, কয়েকদিন আগে জ্বর ছিল, মানে জ্বর থেকে সেরে উঠেছে, এখন ভালো হচ্ছে মোটামুটি। জি জি। আবার আরেকটা স্যার, একটা সমস্যা চুলকানি জিনিসটা বেশি শরীরের মধ্যে ছোট ছোট গুড়ি হয়ে চুলকাইতেছে। হ্যাঁ, মলম এনে দিচ্ছি, এটা একটু বলতেন। দর্শক এই প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে চুলকানিগুলো বেড়ে গিয়েছে এবং সেটা স্ক্যাবিস কিনা আলোচনা করছি, আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা, উনি বলছেন যে ওনার বাচ্চার জ্বর ছিল, এখন খাওয়াটা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ। জ্বরের পরে কিন্তু আপনার তার অ্যানোরেক্সিয়া হয়, ক্ষুধামন্দা হয় এবং আপনার অনেক দিন থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ওনাকে যা করতে হবে, আপনার স্মল ফিড মানে কম কম করে বারে খাওয়াতে হবে। আচ্ছা। এখন আপনার কিন্তু উনি যদি জোরাজুরি করলে হবে না, কারণ ক্ষুধামন্দাটা গ্রাজুয়ালি আপনার ভালো হবে। তো এর মধ্যে আমরা বলি যে সাধারণত যে এই সময়ে জ্বরের সময়ে অথবা জ্বরের পরে আমরা বলি যে একটু আপনার যে ভিটামিনগুলো আছে, যেমন ভিটামিন ডি, সি, এ এবং ই, এই ভিটামিনযুক্ত খাবারগুলো, যা শাকসবজি দিতে হবে একটু, বা সাইট্রাস ফুডগুলো যদি দিই আমরা গ্রাজুয়ালি দিই, তাহলে সাধারণত দুইটা জিনিস হয়, একটা হলো প্রতিরোধ কমে, আর অ্যান্টি অক্সিডেন্ট দিলেও কিন্তু ওই জ্বরের সময় কিছুটা কাজ হয়। আর কিছুটা আপনার একটা তখন আমাদের বলি যে মাংস বা মাছ বা আপনার পুষ্টিকর খাবার সমান করে আস্তে আস্তে দিতে পারেন, গ্রাজুয়ালি দিতে হবে। আপনার হয়তো আপনার এখানে জোরাজুরি করলে চলবে না, কারণ আপনাকে একটু সময়, আপনার 15 দিন মাসখানেক আপনার ক্ষুধামান থাকবে, গ্রাজুয়ালি আপনাকে স্মল ফিড বারে দিতে হবে। এটাই স্যার পাশাপাশি বলছিল যে চুলকানি, ওই যে আমরা যেটা বললাম যে চুলকানিটা ঘরে আছে, যে গড়ি হচ্ছে বলছে, এটা কিন্তু দেখতে হবে ফ্যামিলির সবাই আছে কিনা। কিন্তু দেখলে শুধু আপনার যে স্ক্যাবিস, অন্যান্য কারণে চুলকানি হয়, কিন্তু আপনার স্ক্যাবিস যদি হয় তাহলে ফ্যামিলি অন্য মেম্বারগুলো থাকবে, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে না স্ক্যাবিস হয়েছে। সেই ক্ষেত্রে আপনি এখন আমরা বলছি যে স্ক্যাবিসের ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা এখানে একটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন, বা আপনার হেলথ সেন্টারে যে কোন ডাক্তার আপনার তার পরামর্শ নেন, তারা কিছু বলে দিবে কি ওষুধ দেওয়া যায় এবং কিভাবে লাগানো লাগে, এটা কিন্তু আপনাকে ওনাদের কাছে জেনে নিতে হবে। এবং সেই সাথে শুধুমাত্র সন্তানদের না, পরিবারের প্রত্যেক সদস্য একই সঙ্গে ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি। এবং শুধুমাত্র আগে আমরা বলতাম যে 3 দিন দেন, সপ্তাহে একবার দিলে একদিন দিয়ে, কিন্তু এখন আমরা বলি যে না, মাসে মাঝে 3 দিন দেন, আবার 7 দিন গ্যাপ দেন, আবার 3 দিন। সাধারণত একটু লং টাইম ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা। আপনার সিম্পল কনভার্সে যেটা আমাদের আপনার বই পুস্তকে পড়ছে একবার দিলে হয়, সেটা হবে না। যদি হয় অন্যান্য সবগুলো দেখতে হবে, অনেক অ্যান্টি স্ক্যাবিসিয়াল ড্রাগগুলো আপনার রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে
যদি এরকম হয় যে কমতেছে না, বারবার হইতেছে, এই ক্ষেত্রে আপনার আমাদের বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ যারা আছেন ভালো বড়, তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকেই কমপ্লেন করছে যে ওষুধ খাচ্ছি, মলম ব্যবহার করছি বা লোশন লাগাচ্ছি, কিন্তু কোনোভাবে কমছে না। কি কারণে কমছে না? তার মানে এটিও একটা গুরুত্বপূর্ণ তথ্য স্যার। এছাড়া এই যে ফার্মাসি থেকে ওষুধ গ্রহণের আমাদের একটি প্রবণতা, সেটা কতটুকু ক্ষতির কারণ হতে পারে আমরা জানবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে এত বেশি স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে সারা দেশে, এবং আমরা সেটাকে অ্যালার্জি ভেবে ভুল করছি, ভাবছি অ্যালার্জি হয়েছে, অনেকে গুরুত্ব দিচ্ছে না। আবার বেশিরভাগ ক্ষেত্রে ফার্মাসি থেকে কোনো একটা স্টেরয়েড মলম এনে শরীরের মধ্যে অ্যাপ্লাই করছি। এই মলমগুলো অ্যাপ্লাই করার কারণে আমাদের শরীরে কী কী ধরনের ক্ষতি হতে পারে, এবং সেটা আসলে কতটুকু যৌক্তিক? দেখুন, এটা শুধুমাত্র যে স্ক্যাবিস না, আমাদের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে বা ডার্মাটাইটিসও হচ্ছে। সেই ক্ষেত্রে সরাসরি যে আপনি একটা স্টেরয়েড দিবেন ফাঙ্গাল ইনফেকশনে, দিলে পরে লং টাইম ইউজ করলে কিন্তু আপনার এই ড্রাগগুলোর রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন আর অ্যান্টি ফাঙ্গালগুলো কাজ করে না। এবং তাই হচ্ছে দেখা যায় এখন ফাঙ্গাল ওষুধ, ফাঙ্গাল ওয়াইনম্যানগুলো কাজ করতেছে না। স্ক্যাবিসের ক্ষেত্রে সেই যদি আপনি স্ক্যাবিসে আপনার প্রপার আমরা যদি অ্যান্টি স্ক্যাবিসেরাল মলম না দিই, অন্যগুলো স্টেরয়েড সরাসরি প্রথম স্টেরয়েড দিয়ে দিই, তাহলে ওটা এই ওগুলা ড্রাগগুলো আর কাজ করে না। এইভাবে কিন্তু আমাদের দেশে আমার মনে হয় যে রেজিস্ট্যান্স হয়ে গেছে। যথাযথ ইউজ করে, বুঝে করে, না বুঝে করে, সেই জন্য অথবা আপনার ফার্মেসিতে গেল, অথবা আমাদের ডাক্তাররা যারা অনেকেই দেয়, তা আপনার এই ইনডিসক্রিমিনেট ইউজ অফ অয়েনমেন্টসের জন্য আমাদের এগুলো রেজিস্ট্যান্স হয়ে যেতেছে। এদিকে অবশ্যই যত্ন নেওয়া প্রয়োজন। আমার যারা বিশেষ করে স্কিন চর্মরোগ বিশেষজ্ঞ যারা আছে, তাদের সোসাইটি আছে, বা তাদের এই ব্যাপারে একটা নির্দিষ্ট একটা আপনার মনে একটা নির্দেশ দেওয়া উচিত, বা আপনার একটা নির্দেশিত মতে চলা উচিত যে কীভাবে হাউ টু ইউজ দ্য এই ওয়াইনমেন্টসগুলো। এটা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দেখছি যে খুব ম্যাক্সিমাম জায়গাতেই ওয়াইনমেন্টগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে, কাজ করছে না। এবং অ্যান্টিফাঙ্গালটা শুধু অ্যান্টিফাঙ্গাল যেগুলো ইউজ করছে আমরা, তার সেই একই ধরনের অবস্থা। মানে স্যার, এটা হয়তো বা এই মুহূর্তে সবার জন্য খুব শঙ্কিত হওয়ার মতো একটি বিষয় যে আমরা রোগের ট্রিটমেন্ট করছি, কিন্তু এত বেশি ওভার ইউজ করে ফেলেছি যে এগুলো আমাদের শরীরে এখন আর কাজ করছে না। ওভার ইউজ করছি, মিস ইউজ করছি, দুটি হইতে পারে। মিস ইউজ ওভার ইউজ হয়, এবং জেনে না জেনে করে, না জেনে করছি, এবং ফার্মাসির উপর ভরসা করছি, সেখান থেকে গিয়ে ট্রিটমেন্ট করছি, সেখান থেকে যেটা মলম দেওয়া উচিত নয় সেটাও ব্যবহার করছি, এবং সেটার কারণে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এই যে স্যার জ্বর হচ্ছে, আমরা যে সমসাময়িক অসুখ বিসুখের মধ্যে সবচাইতে মোস্ট কমন অ্যালার্মিং এই মুহূর্তে জ্বর, কিন্তু জ্বর হলে ছোট ছোট বাচ্চাগুলোকে সিরাপ আনে খাওয়ানো হচ্ছে ফার্মাসি থেকে। এই সিরাপটা তো অ্যান্টিবায়োটিক সিরাপ, এটি খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কি ক্ষতি হতে পারে? দেখুন, এখন যে জ্বর হচ্ছে, আমরা বলি যে জ্বর যেগুলো সাধারণ জ্বর যেগুলো হচ্ছে, বা এই ডেঙ্গু বা ভাইরাস জ্বরে, এখানে অ্যান্টিবায়োটিক কোনো রোল নাই। ইভেন আপনার অ্যান্টিহিস্টামিনের কোনো রোল নাই, ছোটো বা ক্ষেত্রে নাই। কিন্তু যখন কাশি হলে যে অ্যান্টিহিস্টামিন দিতে তা না। আমাদেরকে আমরা বলি যে আপনি জ্বর হলে প্যারাসিটামল দেন, সিরাপ দেন, অথবা সাপোজিটরি দেন, যাই দেন, গা মুছে দেন। জ্বরের যে প্রাথমিক পরিচর্যাগুলো আপনার করতে হবে, বেশি করে পানি দেন। কিন্তু এখানে অ্যান্টিবায়োটিক আপনার প্রথমে ইউজ করা উচিত না, কারণ সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে যে 5-7 দিন জ্বর হয়েছে, সেকেন্ডারি প্রবলেম, অন্য প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করেন, কোনো অসুবিধা। কিন্তু এই যে প্রথম 2-3 দিন 4 দিন যে জ্বরগুলো হচ্ছে, সাথে সাথে অ্যান্টিবায়োটিকটা কোনো রুল নাই, দেওয়া উচিত না একদমই। এবং স্যার, অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে পরবর্তীতে ওই সন্তানটির একদম ছোটবেলা থেকে তো রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, পরে দেখা যাবে আসলে যখন বিভিন্ন ধরনের জটিলতা, তখন হয়তো কাজ করছে না। একটু জানবো যে এই সময় যেহেতু রোগ ব্যাধি বেড়ে গিয়েছে, জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, অনেকের খাবার রুচি নাই, আপনি তো একজন নিউট্রিশনিস্ট, পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একটু জানবো যে খাদ্যাভ্যাসের তালিকায় এই মুহূর্তে কী কী ধরনের খাবার রাখার পরামর্শ দেবেন? না, জ্বর হলে, যখন জ্বর হয় বাচ্চাদের, আমি আগেই বলেছি যে জ্বর হওয়ার সময় আমরা বলি যে আপনার এখন যে বাচ্চারা ব্রেস্ট ফিড করে, তাকে বারবার ব্রেস্ট ফিডিং করান, আর তখন ক্ষুধা মান্দা থাকে, খাইতে চায় না।
দেখেন যদি খাইতে না পারে বা খাইতে চায় না, এটা তো বড়দের ক্ষেত্রে তাই, সেই ক্ষেত্রে আমরা বলি আপনি এই মুহূর্তে তরল খাবারগুলো দেন, সহজে পাচ্ছ যে খাবারগুলো দেন। যে তরল খাবারের মধ্যে আপনি মুরগির স্যুপ দিতে পারেন, আপনি লেবুর শরবত দিতে পারেন, সাইট্রাস ফুডগুলো দিতে পারেন, বা আপনি যদি পাতলা করে খিচুড়ি বা জাউ ভাত খায় তাহলে বড় বাচ্চাদের সেভাবে দিতে পারেন। কিন্তু স্মল অ্যামাউন্ট দেন, একটু বারে বারে দেন, একবারে খাবে না। এটা জ্বরের সময়। জ্বরের পরে কিন্তু আপনি সেইভাবেই সেই নিয়মে জোরাজুরি না করে আপনি আমাদের যে পুষ্টিকর খাবারগুলো আছে, আমাদের হোমমেড যে বাসায় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিব। কিন্তু আপনার যেন একটু জাঙ্ক ফুডগুলো এড়াইতে হবে, তখন খাওয়া যাবে না। বা মিষ্টি জাতীয় খাবারগুলো সাধারণত হলে যে সাধারণ মিষ্টি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করার কারণ জ্বর হলে এমনিই বমি হয়, গ্যাস হয়ে যায়, বা আপনার তার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। সেই ক্ষেত্রে যদি আমরা ওইসব খাবার দিই তাহলে হয় কি তার আর বমি বাড়ে, তার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। এগুলো আপনি এই জন্য এই খাবারগুলো সাধারণত আমরা বলি যে আপনি এই খাবারগুলো না দিয়ে পাতলা করে খাবার দেন। খাবারটা তালিকায় কিন্তু সহজ মানে পাতলা খাবার দিবেন এই জন্য তাই ইজিলি ডাইজেস্টিভের জন্য। এই খাবারগুলো দিয়ে সাধারণত জাঙ্ক ফুড বা আপনার যে বললাম যে ওগুলা খাবার দিবেন না। তবে যে খাবারগুলো আমরা দিব সেই খাবারের মধ্যে আগেই বলছি যে ভিটামিন সি, ভিটামিন এ বা ভিটামিন ডি, অথবা আপনার ই যেখানে থাকে, এইটা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দিই, এগুলো রোগ প্রতিরোধ করে। এই এইগুলো খাবার কিন্তু আপনাকে দিতে হবে। স্যার, এই যে ভিটামিন সি, ভিটামিন ই কোন খাবারগুলোর মধ্যে এগুলো ভিটামিন সি রয়েছে? জানেন আপনার সাইট্রাস ফুড আমরা যেমন আমলকি বলি বা মালটা কমলা রস বলি, যেগুলাতে এই খাবারগুলোতে সাধারণত ভিটামিন সি থাকে বেশি। আর ভিটামিন এবং আমরা সবুজ বা লাল শাক যেগুলো আছে এগুলো কিন্তু আপনার এই সবগুলো ভিটামিন থাকে। তো ভিটামিন ডিটা আপনার সাধারণত খাবারগুলো আমরা সামুদ্রিক মাছগুলোতে পাই বেশি, অথবা মাছের তেল বা এগুলোতে পাই। কিন্তু খাবারের মধ্যে ন্যাচারাল ফুডগুলো ভিটামিন ডি কিন্তু কম থাকে। জানি আমরা রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু খাবারের মধ্যে এইসব খাবারগুলোতে বা এইসব খাবারগুলোতে সাধারণত ভিটামিন ডি থাকে। আর ভিটামিন ই সাধারণত আমরা দেখি যে বাদাম বীজ জাতীয় খাবার বা আপনার ওই যে ভেজিটেবল অয়েল, এগুলাতে ভিটামিন ই থাকে, বা মাছ মাংসগুলো আপনার কলিজিগুলোতে সাধারণত ভিটামিন ই থাকে। এই খাবারগুলো আমরা সাধারণত বলি যে এইভাবে দিলে আপনার যদি ওই ভিটামিনগুলো থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং খাবার আপনার পুষ্টিকর যেটা আপনার মাছ মাংস মাঝে থাকে এগুলো দিতে হবে। কিন্তু দিলে আপনি হয়তো একসাথে খাইতে পারবে না, কিন্তু স্মল অ্যামাউন্ট করে দিতে হবে এবং গ্র্যাজুয়ালি দিতে আপনার রিপিটেড দিলে মোটামুটিভাবে এই সময়টাতে বাচ্চাদের প্রতিরোধ মানে জ্বরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর তার খাবার ইয়েটা তার ঠিক থাকে। নিশ্চয়ই স্যার, যেহেতু জ্বর বাড়ছে, সর্দি কাশি বাড়ছে, পাশাপাশি ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে, বর্ষাকাল, আসলে এই সমস্ত রোগগুলো প্রতিরোধে এই মুহূর্তে অভিভাবকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? অভিভাবকের জন্য পরামর্শ এটা থাকবে যে আপনারা মনে করেন যে খাবার তালিকায় আপনার যে খাবারগুলো দিবেন সেটা আপনার পুষ্টিকর খাবার দেন এবং আপনার স্বাস্থ্যসম্মত দেন, এবং আপনার এই ডায়েটগুলো আপনার বাসাতে যে পানি খাওয়ান সেটা ফোটানো পানি খাওয়ান, অথবা আপনার তার যে বাইরের খাবারটা অ্যাভয়েড করেন, বাসি খাবারটা অ্যাভয়েড করেন, এটা একটা জিনিস। আর যদি জ্বর হয়, জ্বর তো হবেই, হচ্ছে যেহেতু ভাইরাস ফিভার হইতেছে, সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার যে জ্বরের যে প্রাথমিক পরিচর্যাগুলো প্রথম আপনারা নিজেরা করেন। সেটা আপনি কীভাবে জ্বর কমানো যায়, জ্বর যদি দেবেন প্যারাসিটামল দিচ্ছেন কিন্তু জ্বর কমছে না, আবার উঠে যাচ্ছে, প্রথম 3-4 দিন কিন্তু জ্বর অনেক থাকে, তখন অভিভাবকরা অনেকটা ব্যতিব্যস্ত হয়ে যান। সেই ক্ষেত্রে আপনাকে গা মুছে দেন, পানি বেশি খাওয়ানো, এগুলো আপনার প্রাথমিক পরিচর্যাগুলো বাসায় করেন। যদি কমপ্লিকেশন এরাইজ করে সাথে সাথে আপনি চিকিৎসকের একজনের পরামর্শ নেন। এগুলো আপনি আর বাইরের খাবারগুলো অ্যাভয়েড করে যান। আর যদি গরম বেশি হয়, রোদ বেশি হয়, তাহলে আপনার ছাতা ইউজ করেন, বা আউটডোর অ্যাক্টিভিটিস বাচ্চাদের বন্ধ করে একটু কমায় দেন, ইনডোর খেলাধুলা করুক, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় হলে এখন যে আমরা বাচ্চাদেরকে দেখছি যে বিশেষ করে এখন এই মুহূর্তে অনেকে বাচ্চারা বাসায় বসে থাকে, মোবাইল দেখে, তারা শুধু বিভিন্ন জাঙ্ক ফুড খায় বা বাইরে খাবারগুলো বেশি আসক্ত থাকে। সেগুলো একটু পরিহার করে বাসার খাবারগুলো, বাড়ির খাবারগুলো, হাঁড়ির খাবার, বাড়ির খাবারগুলো দেওয়ার জন্য আমরা বলবো।
নিশ্চয়ই। এবং স্যার যেহেতু ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, চিকুনগুনিয়া বাড়ছে, অবশ্য মশার কামড় থেকে আসে, এই মশা প্রতিরোধে একদম শেষ প্রান্তে চলে এসেছে, আপনার পরামর্শ কি থাকবে? আমাদের সমাজের প্রতি কি দায়িত্ব, আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব কি, সরকারি পর্যায়ে কিংবা একদম ব্যক্তি উদ্যোগে? দেখুন 98 সন থেকে আমরা এই ডেঙ্গু জ্বর দেখে আসছি। আমরা এখানে মিডিয়া বা অনেক জায়গায় কিন্তু বলা হয় যে কীভাবে প্রতিরোধ করে। এটা আপনার ব্যক্তি পর্যায়ে, আপনার বলেন সিটি কর্পোরেশন, রাষ্ট্রীয় পর্যায়ে, সব জায়গাতেই কিন্তু মশাকে আপনার নিধন করতে হবে, নিশ্চয়ই। সেটাই মেইন জিনিস। এখন আপনার বাসায় কীভাবে করবেন এটা অনেকবার সবাই জানে মোটামুটি, কি কিন্তু কেউ করে না। এটাই এই জায়গাটাতে আমাদের সচেতন হতে হবে এবং বারবার আমরা এই আলোচনাগুলোর মাধ্যমে এটাই বলতে চাই যে আত্মসচেতনতার বিকল্প কিছু নেই। একদম শেষ প্রান্তে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আমার দর্শক যারা আছেন তা সবাইকে ধন্যবাদ জানি আমি প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন এই সময়ের যে রোগ ব্যাধি সেগুলো প্রতিরোধে আপনার সন্তানটিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে অবশ্যই নিজেরা সচেতন হই। সন্তানটিকে অবশ্যই বাইরের হ্যাভি ফুড জাঙ্ক ফুড খাওয়া থেকে সতর্ক রাখি কিংবা প্রতিরোধ করি। এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।